অমিত ভাই, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম জাকির ভাই। কেমন আছেন? আজকে কি আছে নাকি নাই? রবিবার। ক্লাস টেস্টে কথা বলি। জি, ওকে। জাকির ভাই মিষ্টি খাওয়াবেন কবে? আচ্ছা, আমরা মনে হয় শুরু করে দিই। 50 জন মতো স্টুডেন্টকে আমি পাচ্ছি। জি স্যার, শুরু করেন স্যার। এটা ক্লাস চলতে চলতে বাড়তে থাক। আমাদের যেটা ছিল লাস্টে সেটা হচ্ছে যে আমরা মিজান ভাই পরে কথা বলবো। হ্যাঁ, এর আগে শিখেছি যে ফিক্সড বেস ইন্ডেক্স ক্যালকুলেশন কিভাবে করতে হয় সেটা আমরা শিখেছি। আর ফিক্সড বেস থেকে চেন বেজে কিভাবে যেতে হয় সেটা দেখেছি, কিন্তু চেন বেস থেকে আবার ফিক্সড বেজে কিভাবে যেতে হয় সেটাও দেখেছি। এখানে যে অঙ্কটা আছে ওই রিলেটেড, সেটা হচ্ছে উপরে লেখা আছে যে ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ এ চেন ইন্ডেক্স ইনটু এ ফিক্সড ইন্ডেক্স উইথ এ মিডল ইয়ার। এর আগের অঙ্কটা করেছিলাম আমরা, সেটা ছিল স্টার্টিং ইয়ার থেকে আমরা স্টার্ট করেছিলাম। এখন বলছে যদি মিডল কোন ইয়ার দেয় তাহলে কি করতে হবে। মিডল ইয়ার অ্যাজ দা বেস যদি বলে, তা এখানে একটা সাজেশন দিচ্ছে যে the easiest way is probably to start by expressing it with the first year as base and then to change to the base that you want. এখানে বলছে যে প্রথমে যেমন এখানে যে অঙ্কটা আছে, আমাকে এখানে যদি বলে যে 2008 কে বেজ ইয়ার ধরে এইটাকে যদি আমি চেন ইন্ডেক্স কে ফিক্সড ইন্ডেক্সে চেঞ্জ করি তাহলে কিভাবে করতে হবে বা কি করতে হবে। আমরা এর আগের যে এক্সাম্পলটা দেখেছি সেখানে 2006 অর্থাৎ স্টার্টিং ইয়ার থেকে কিভাবে করতে হয় সেটা আমরা জানি, কিন্তু মিডিলে একটা ইয়ার দিয়ে বলবে যে সেটা থেকে করা হোক, তখন একটু ঝামেলা হয়ে যায়। তবে ঝামেলার কিছু নেই, এখানে সাজেস্ট করছে তারা যে আপনি এটা দুটো স্টেপে করবেন। একটা হচ্ছে প্রথমে ফার্স্ট ইয়ারকে বেজ ইয়ার ধরে একটা বের করে নেবেন, তারপরে ওই যে ফিক্সড ইন্ডেক্সের নিয়মে আপনি মিডল যে ইয়ারটার কথা বলে সেইটার প্রেক্ষিতে যেভাবে আমরা শিখে আসছি ওইভাবে করলেই হবে। তাহলে এখানে অঙ্কটা বলছে, এটা অঙ্কটা দেখেন আপনাদের বইতে কত নম্বরে আছে। এইটা আছে টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 6, আর এখানে যেটা আছে দেখি কোথায় আছে, এই যে এইটাই মনে হয় নিচে যেটা আছে 574 এইটা। এখানে অঙ্কটা দেখেন, কনভার্ট দ্য ফলোইং চেন ইন্ডেক্স ইনটু এ ফিক্সড বেস ইন্ডেক্স। এ এবং বি দুটো ভাবে বলছে, একটা হচ্ছে যে উইথ বেস 2006 দ্যাট ইজ দ্য স্টার্টিং ইয়ার, এন্ড উইথ বেস 2008 এইটা মিড ইয়ার বা মিডলে যে কোনো একটা ইয়ার। এই দুটোর ক্ষেত্রে আমরা কিভাবে করব। এখানে প্রথম যেটা সেটা আমরা এর আগের এক্সাম্পলেও দেখেছি যে 2006 এর যদি হয়, এখানে আছে 2006, 7, 8, 9, 10, 11 চেন ইন্ডেক্স গুলো দেওয়া আছে 106.1, 103.7 এইভাবে 108.1 পর্যন্ত। এবং আপনারা রিকল করেন একটু যে চেন ইন্ডেক্স বের করা হয় বর্তমান বছরেরটাকে আগের বছরেরটাকে ভাগ দিয়ে 100 দিয়ে গুণ করে, এইভাবে মানে পরবর্তী বছরের ইন্ডেক্স বা ফিগারকে পূর্ববর্তী বছরের ইন্ডেক্স বা ফিগার দিয়ে ভাগ করতে হয়, তাকে 100 দিয়ে গুণ করতে হয়, তাহলে চেন ইন্ডেক্স পাওয়া যায়। এখন আবার চেন ইন্ডেক্স থেকে আমাকে বলছে ফিক্সড বেস ইন্ডেক্সে যেতে। এই ক্ষেত্রে প্রথমে 2006 কে স্টার্টিং ইয়ারটাকে আমরা কিভাবে করব গতটা দেখেছি, এইটা আবার বলছি। প্রথমে যেহেতু 2006 এইটাকে 100 ধরবো, 100 ঠিকই আছে। তারপরেরটা যখন করতে যাব আমরা বলেছি যে এই 100 into 103.7 divided by 100 equal to 103.7। আবার পরেরটা 103.7 into 103.6 divided by 100 সমান 107.4। আবার
এই 107.4 গুণ এই উপরের পরেরটা 104.2 ডিভাইডেড বাই 111.9 আবার 111.9 ইন্টু 105.7 ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু 118.3। এইভাবে 2006 এর বেস ইয়ার ধরে আমি চেইন ইন্ডেক্সকে ফিক্সড বেস ইন্ডেক্সে কনভার্ট করলাম। এই পর্যন্ত তো সবার ক্লিয়ার ছিল এর আগের ক্লাসেই, আশা করি সমস্যা নেই। এবার আসেন বি নাম্বারে, উইথ বেস 2008 মানে এই যে মাঝখানে এই যে 2008, এইটাকে এখন তাহলে 100 বানাতে হবে। এখন এইটা যে 100 বানালাম তার মানে হচ্ছে এইটা ছিল, আমি যদি স্টার্টিং ইয়ারের অথবা যেটা দেশে 103.6 অথবা 107.4, আমাদেরকে সাজেস্ট করছে যদি মিডিল কোন ইয়ারের বেস ধরে কনভার্সনে যেতে হয় তাহলে বলুক আর না বলুক আগে স্টার্টিং ইয়ারের এইটা বের করে নিতে হয়, নেওয়াটাই সুবিধাজনক। তাহলে 107.4 যেটা ছিল সেইটাকে আমি করলাম কত 100, তাহলে বাকিগুলো কি হবে? প্রত্যেকটাকে 107.4 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করতে হবে। আমরা একটু দেখতে পারি, যেমন প্রথমটা 100 আছে 2006 এর প্রেক্ষিতে আমরা যেটা বের করেছি, 100 কে 107.4 দিয়ে ভাগ করলাম, করে 100 দিয়ে গুণ দিলাম, তাহলে কত হয়? একটু আপনাদের কাছে ক্যালকুলেটর থাকলে করে দেখেন। 100 ডিভাইডেড বাই 2008 যেহেতু বেজ ইয়ার ধরতে বলছে, ওইটার ইন্ডেক্স ছিল 107.4, 107.4 সমান যেটা হয় এইটাকে 100 দিয়ে গুণ দেন, 100 কত হয়? 93.10। এইটাই হচ্ছে, তাহলে আমরা কত বসালাম? এটা 93। এখন এই পর্যন্ত তারপরেরটা কি হবে? 97 কিভাবে আসলো? 103.7 ডিভাইডেড বাই 107.4, 97। তারপরেরটা তো করাই আছে, এটা 100 ধরে নিয়েছি, তাহলে এরপরেরটা কত? 111.9 ডিভাইডেড বাই 107.4 ইন্টু 100 সমান 104। এইভাবে বাকিগুলো করলাম। সবার কাছে ক্লিয়ার? শেষেরটুকু স্যার 100 এর পরের টুকু আগের নিয়মেও করা যায়। হ্যাঁ বলেন। স্যার শেষেরটুকু এই যে এই 100 এর পরের টুকু স্যার আগের নিয়মেও তো করা যায়। হ্যাঁ আগের নিয়মেও করা যায়। স্যার 2009 থেকে কি ওভাবে করব? চেইন বেস ইন্ডেক্স সেম ইয়ার ইনটু ফিক্সড বেস ইন্ডেক্স প্রিভিয়াস ইয়ার ভাগ 100, এই 2009 থেকে এভাবে করব, 2008 এর পরে না, জাস্ট যেভাবে আগের গুলো করলেন পরের গুলো একই ভাবে করলাম আমি। ও 111.9 ভাগ 111.9 ডিভাইডেড বাই 107.4। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন তাহলে এটা ক্লিয়ার। এই নিচে এই কথাবার্তা যা লেখা আছে ওইগুলোই যেটা আমি মুখে বললাম ওইটাই লেখা আছে, আপনারা বইতে একটু দেখে নেবেন। এরপরেরটাই আসেন, কম্পোজিট ইন্ডেক্স নাম্বারস। এইটা একটু দেখেন আর আপনাদের বইতে এইটা দেখেন। এরপরেই আছে কম্পোজিট ইন্ডেক্স নাম্বার, আপনাদের বইয়ের সম্ভবত পেজ নাম্বার 146। এইটা একটু দেখেন। আর আমি এখান থেকে শুরু করবো, এখানে যা লেখা আছে ওখান থেকে মোটামুটি নেওয়া আছে, একটু পড়েন। স্যার আমার একটা কথা ছিল স্যার। বলেন। আমরা স্যার এই যে মাঝে মাঝে দেখি যে দশমিক সহাই আমরা লিখি, মাঝে মধ্যে আবার দশমিকটাকে রাউন্ডিং করে ফেলি স্যার। কখন রাউন্ডিং করবো আর কখন দশমিক করবো, নাকি নিজেরা স্যার? এটা যদি কিছু না বলে আপনি আপনার সুবিধা মতো করবেন। বেশিরভাগ ক্ষেত্রে এটা বলে দেয় যে 2 ডেসিমাল পয়েন্ট বা ফুল ফিগার এরকম বলে দেবে। আর যদি একান্ত কিছুই না বলে তাহলে ফিগারের নেচারটার দিকে দেখবেন। যেমন যদি টাকা হয় তাহলে দশমিকের পরে পয়সা 2 ঘর পর্যন্ত রেখে ছেড়ে দেন, বেশিরভাগই 2 ঘর পর্যন্ত রেখে ছেড়ে দেওয়া হয়।
এখন কম্পোজিট ইন্ডেক্স নাম্বারটা দেখেন, নাম থেকেই বোঝা যাচ্ছে কম্পোজিট মানে কি। এটা শুধুমাত্র একটা ফিগার বা এক ধরনের ফিগার নিয়ে এটা কাজ করবে না, এর সাথে আরো অন্য ফিগারও থাকবে। যেমন এখানে যেটা আছে সেইটা হলো ওয়েট, জিনিসটা আসে ওয়েটেস। তা আপনাদের বই থেকে যে কথাগুলো এখানে সাজানো আছে একটু দেখেন। যেমন বইতে কি আছে, আমরা একটু বইটা দেখে আসি। In practice, most price indices cover a whole range of items, and so there are two processes involved in the construction of the index number. One is indexing, comparing current values with those of the base year, and the other is averaging or somehow combining together the other items under consideration. যেমন হচ্ছে যে আমরা এই প্রাইস ইন্ডেক্স এর ক্ষেত্রে অনেক সময় অনেকগুলো কমোডিটিকে কনসিডারেশনে নিয়ে থাকি। সেই ক্ষেত্রে কিন্তু কোনটার গুরুত্ব কতটুকু সেইটার জন্য একটা ওয়েট আমরা ওর সাথে ইনক্লুড করে দিই, এইটাই বলছে আর কি। তো সেই জিনিসটাই আমরা এখানে লিখেছি। প্রথমেই দেখি two processes involved in the construction of the index number. Two processes, যেটা ওই যে আমি পড়লাম 1 and 2। একটা হচ্ছে যে কোনো বছরের সাথে আগের কোনো বেজ ইয়ারের সম্পর্ক, আর আরেকটা এই যে যেমন নিচে 2 নাম্বার লাইনে লেখা আছে, one is indexed in comparing current values with those of the base year. এইটা আর আরেকটা কি আছে, and the other is averaging or somehow combining together the items under consideration. এই দুটা। এখন combining individual price indices by means of a weighted average. এখন weighted average মানে একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের ফ্রিকোয়েন্সির মতো আর কি। Combining individual price indices by means of a weighted average. একটু মিউট করেন। The formula for a weighted average is the same as this, but with weights denoted by W instead of frequencies here. দেখেন ওই যে আগে যে f যেখানে বসিয়েছিলাম যে সামেশন fxy সামেশন f, এখানে f এর জায়গায় w বসেছে। এই হচ্ছে ডিফারেন্সটা। ওয়েটেড এভারেজের ফর্মুলা হচ্ছে এইটা, যে x ভ্যালু, x কতগুলো x আছে, w সংখ্যক x আছে, সেই জন্য w এর সাথে x কে আমরা গুণ করে এইভাবে নিচ্ছি। এরপরে কি আছে, where x denotes the values being averaged and w denotes the weights. এরপরে একটা एग्जांपल দেয়া আছে, एग्जांपलটা দেখেন। Average exam marks of 40%, 55% and 58% with weights 2, 2 and 1. তাহলে এইটার ওয়েটেড এভারেজ কিভাবে বের করব? সেটা হলো মার্কস ইনটু ওয়েট। মার্কস ইনটু ওয়েট, দেখেন মার্কস ইনটু ওয়েট, মার্কস ইনটু ওয়েট সব বের করে সবগুলো যোগ করে দিলাম। যোগ করে ভাগ করলাম কি দিয়ে, ওয়েট গুলোর সামেশন। মানে ওয়েট আছে 2, 2, 1, এইটার সামেশন হচ্ছে 5। এইটা করলে 248/5 ইকুয়াল টু এভারেজ হচ্ছে আমার ওয়েটেড এভারেজ হচ্ছে 49.6%। ওয়েট দ্বারা কি বোঝাচ্ছে স্যার এখানে? ওয়েটস হচ্ছে গুরুত্ব। যেমন ধরেন যে 5 জন স্টুডেন্টের কথা যদি ধরি, 40% পেয়েছে 2 জন, 55% পেয়েছে 2 জন, 58% পেয়েছে 1 জন। তাহলে আমি যদি বলি তাহলে গড়ে একজন কত পেল, এইটাই হচ্ছে ওয়েটেড এভারেজ। তাহলে আপনি কি করবেন, 2 জন পেয়েছে 40%, তাহলে তাদের মোট হচ্ছে 80%। 2 জন পেয়েছে 55%, তাহলে তাদের মোট হচ্ছে 110, আর একজন 58, এইটা তাহলে 58 ইনটু 1, এটা 58। এই কয়টা যোগ করলেই হয় 248। বুঝতে পারলেন? অর্থাৎ 5 জনা মিলে মোট পেল 248, তাহলে একজনা পেল 5 দিয়ে ভাগ করলাম 49.6%। এইটাই হচ্ছে ওয়েট বলতে, এইটাই বোঝায় যে গুরুত্বটা কতটা হেভি। Weights are a measure of the importance that we allocate to each item, নিচেই লেখা আছে। এই অঙ্কটা আপনাদের বইতে ইলাস্ট্রেশন 6, সেখানে
নিউমারেটর বাই ডেনোমিনেটর উপর নিচে ফ্র্যাকশন আকারে দেওয়া আছে, আমার এখানে জায়গা সংকুলন না হয় আমি এক লাইনেই এইটা দিয়ে দিয়েছি, সেম জিনিস। স্যার আরেকবার একটু বলবেন 49.6% মানে কি গড়ে একজনের সর্বোচ্চ কত পেয়েছে? 5 জনা মিলে মোট যা পেয়েছে, একজনা তাহলে গড়ে কত পেল? আচ্ছা একজনের জন্য হ্যাঁ, এইটাই হচ্ছে ওয়েট। আমরা সামনে আগাই তাহলে বোঝাবো। এইটা তো বুঝতে পারছেন যে এইটা স্টুডেন্টের কথাই ধরে নেন, 2 জন পেলে। দেখেন এই যে স্লাইডটা দেখা যাচ্ছে, এখানে বাঁ পাশে আছে কালার করা P0 Q0 V0, ডান দিকে আছে P1 Q1 V1। 0 মানে বেজ ইয়ার, তার মানে আগের কোন বছর। 0 ইনিশিয়াল ফিগার, 0 মানে স্টার্টিং। 1 মানে কারেন্ট ইয়ার, কারেন্ট ইয়ার মানে আমি যে বছর কনসিডার করছি, এখন যে বছরে বসে আছি, অথবা অঙ্ক আমাকে যে বছরকে কারেন্ট ইয়ার ধরতে বলছে। এইগুলোর সাথে কম্পেয়ার, আগের প্রাইসের সাথে পরের প্রাইস, অর্থাৎ P1 আর P0, Q1 আর Q0। আর V0 আবার কিন্তু ওই V মানে হচ্ছে P এবং Q, প্রাইস এবং কোয়ান্টিটির গুণফল, এটাকে বলা হয় ভ্যালু। ভ্যালু ইকুয়াল টু প্রাইস ইন্টু কোয়ান্টিটি। P তে প্রাইস বোঝায়, Q তে কোয়ান্টিটি বোঝায়, V তে ভ্যালু বোঝায়। V0 ইকুয়াল টু P0 Q0, আবার V1 ইকুয়াল টু P1 Q1। ঠিক আছে? এই অবস্থা এখন। এই যে লাস্টের লাইনটা আছে, হোয়ার ভ্যালু মিনস দ্য টোটাল এক্সপেন্ডিচার অন দ্য আইটেম। মনে করেন আপনি বাজারে গিয়ে 5 কেজি চাউল কিনলেন, প্রতি কেজির দাম 60 টাকা, তাহলে পি এর ভ্যালু হচ্ছে 60, কিউ এর ভ্যালু 5, অতএব ভি এর ভ্যালু হবে 60 গুণ 5 সমান 300। ঠিক আছে? নিচের দিকে দেখেন, দি প্রাইস ইন্ডেক্স ইকুয়াল টু P1 বাই P0 ইন্টু 100। আমার মনে হয় 100টা আসলে পরে দেওয়াটাই বেটার ছিল। আপনাদের এই বইয়ের সাথে মিল রাখতে যে আমি এটা করছি, কিন্তু আমার ওই হলো যে আগে P1 কে P0 দিয়ে ভাগ দেবো, তার সাথে 100 দিয়ে গুণ দেবো, তাহলে প্রাইস ইন্ডেক্স ইন পার্সেন্টেজ টার্ম বের হয়ে যাবে। তবে এই 100টা আবার আগে দেওয়ারও একটা যুক্তি আছে, সেটা হচ্ছে আপনি যে P1 এবং P0 এটাকে এক কর্নারে দিয়ে দিচ্ছে, কারণ এটার আলাদা একটা মিনিং আছে, সেইটাকে বলা হয় প্রাইস রিলেটিভ। P1 বাই P0 এটাকে বলা হয় প্রাইস রিলেটিভ। মনে করেন যে গত বছর পেঁয়াজের কেজি ছিল 40 টাকা, এখন হয়ে গেছে এটা 60 টাকা, তাহলে P0 কোনটা, P1 কোনটা? P0 হচ্ছে গত বছর, আর গত P1 বছরেরটা 40 টাকা, আর P1 হচ্ছে এই বছরেরটা 60 টাকা। তাহলে প্রাইস ইন্ডেক্স, প্রাইস রিলেটিভ কত? প্রাইস রিলেটিভ হবে P1 বাই P0, অর্থাৎ 60 ডিভাইডেড বাই 40, অর্থাৎ 3/4, অর্থাৎ 3/2 বা 1.5। এইটা হলো প্রাইস রিলেটিভ। আর প্রাইস রিলেটিভকে যখন আমি 100 দিয়ে গুণ দেবো, তখন হয়ে যাবে এটা প্রাইস ইন্ডেক্স, অর্থাৎ 1.5 কে যখন আমি 100 দিয়ে গুণ দেবো, তখন এটা হয়ে যাবে 150। 150 মানে বোঝায় যে যেটার দাম আগে 100 টাকা ছিল, যে পেঁয়াজের দাম, এখন সেই মাছ কিনতে গেলে 150 টাকা দিতে হবে। এটা এমনিও বোঝা যায়, 40 টাকাটা 60 টাকা হয়েছে, মানে ওই 50% বেড়ে গেছে। তাহলে ক্লিয়ার হচ্ছে তো বিষয়টা? এখান থেকে তাহলে খেয়াল রাখবেন, প্রাইস রিলেটিভ বলতে আমরা কি বোঝাই, প্রাইস ইন্ডেক্স বলতে আমরা কি বোঝাই। পি এর, কিউ এর, ভি এর সাবস্ক্রিপ্ট যদি 0 থাকে, তাহলে এটাকে বলে বেজ ইয়ারের ফিগার। আর যদি P1 Q1 V1 থাকে, 1 থাকে, তাহলে এটা কারেন্ট ইয়ারের ফিগার। এই কয়টা জিনিসই এখানে ক্লিয়ার করতে হবে। আর একটা টার্ম, ওই যে আমরা যেহেতু ওয়েটেড এভারেজ করছি, ডব্লিউ টার্মটা এমনিতেই আসবে, ওইটা আমরা পরে দেখছি কিভাবে আসে। তাহলে পরে স্লাইডে গেলাম, দেখেন রিলেটিভ প্রাইস ইন্ডেক্স একটা ফর্মুলা দেওয়া আছে। এই রিলেটিভ প্রাইস ইন্ডেক্স মুখস্থ করে রেখে দেবেন। রিলেটিভ প্রাইস ইন্ডেক্স, যেহেতু আমরা আবার আগে স্লাইডে যাই, যেহেতু এটাকে বলা হচ্ছে প্রাইস রিলেটিভ P1 বাই Q0, সেই জন্য ওইটাকে বলা হচ্ছে রিলেটিভ প্রাইস ইন্ডেক্স। কারণ এই যে রিলেটিভ প্রাইস বা প্রাইস রিলেটিভ, রিলেটিভ প্রাইস, এটা আগেরটা আমরা যে দেখে আসলাম প্রাইস রিলেটিভ, সেই জন্য এটাকে বলা হচ্ছে রিলেটিভ, মানে তুলনাযোগ্য।
যারা সায়েন্সে আছেন তারা আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি সম্পর্কে শুনছেন, অবশ্য সায়েন্স না, সবাই এটা শুনছে। এই সেই রিলেটিভ, এখানেও রিলেটিভ, একটার সাথে আর একটার তুলনা। P1 এর সাথে P0 এর তুলনা বা P0 এর সাথে P1 এর তুলনা। এখন এই ডব্লিউটা হচ্ছে ওয়েট। এরপরে আমরা আবার আর এক জায়গায় গিয়ে হয়তো দেখবো, দেখি কোন জায়গাটাই আছে সেটা। এই দেখেন Q1 বাই Q0, এইটাকে কিন্তু যেহেতু P1 বাই P0 আমরা বলে আসছি কি প্রাইস রিলেটিভ, যদি এটা Q1 বাই Q0 হয় তখন আমরা বলবো কোয়ান্টিটি রিলেটিভ। এগুলো পরে আসছে। তাহলে দেখেন একটু, আমি ফর্মুলাটা একটু আপনারা দেখেন, আপনাদের বইতে 147 পেজের একদম নিচেই দেওয়া আছে। রিলেটিভ প্রাইস ইন্ডেক্স যখনই 100 দিয়ে গুণ দেখবেন তখনই বলে দেবেন এটা ইন্ডেক্স। 100 দিয়ে গুণ না দিলে ওই যে শুধু রিলেটিভ প্রাইস হয়। ইন্ডেক্স মানে হচ্ছে যে রিলেটেড টু 100। এখন তাহলে এখানে কি মিন করছে? ওয়েট ডাব্লুটা কি হতে পারে? ডাব্লুটা হতে পারে, দেখেন নিচেই লেখা আছে, দি ওয়েটস কুড বি, আপনাদের বইয়ের 148 নম্বর পেজে লিখে আছে, আমি জানি না আপনাদের নিজেদের কাছে যে বই আছে ওখানে কোথায় আছে, টপেই থাকার কথা। দি ওয়েটস কুড বি বেস ইয়ার কোয়ান্টিটি অর ভ্যালুস, কিউ অথবা ভি। অর্থাৎ আমি এই যে P0 Q0 এটাকে কিন্তু আমি লিখতে পারি V0, এটা আবার বাংলা, আমি একটু ইংরেজি করে দিই, এইটাকে আমি লিখতে পারি ভি আর আচ্ছা এটা থাক, এখন টাইম যাবে, আমি সংশোধন করছি না। এটা হলো V0, তার মানে বেস ডব্লিউ এর মানটা হতে পারে বেস ইয়ার কোয়ান্টিটি অথবা বেস ইয়ার ভ্যালু, অর্থাৎ দি প্রোডাক্ট অফ P0 এন্ড Q0, অথবা স্যার হ্যাঁ স্যার একটা জিনিস স্যার, মানে একটু কষ্ট হচ্ছে স্যার, সেটা বুঝতে পারতেছি না। ওয়েটটা এখানে কি বোঝাচ্ছে স্যার? ওয়েট ওই যে আগেই বললাম গুরুত্ব। মনে করেন যে 40% নম্বর পেয়েছে 10 জন আর 50% নম্বর পেয়েছে 2 জন, তাহলে গুরুত্ব কোনটার বেশি, হেভি কোনটা? ও আচ্ছা আচ্ছা, তাহলে 50% যে বেশি পেয়েছে সে। ওই জন্যই গুরুত্ব বোঝাচ্ছে আর কি ওয়েট। বুঝতে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে ওয়েট বলতে বোঝাচ্ছে, এখানেও গুরুত্ব বোঝাচ্ছে যে এই যে প্রাইস রিলেটিভ, এইটার ওয়েট কত। এটা আমরা এক্সাম্পলের ক্ষেত্রে গিয়ে দেখবো যে আসলে ওয়েটে সেখানে কি মিন করে। যেমন এই যে ডব্লিউ এর মান, এই ডব্লিউ এর মান কোনটা সেটা আপনাদেরকে বলে দেবে, এবং বলে দিলে তখন ইন্ডেক্সের নামকরণই হয়ে যাবে তখন অন্যরকম। আমরা সেটা দেখবো পরে। আমি একটু দেখে আসি একটু পরে গিয়ে। দেখেন এইটা এখানেও নাই, এখানে এই যে ওয়েটেড বাই কোয়ান্টিটি, ওয়েটেড বাই ভ্যালু, এইরকম টার্ম চলে আসবে। ওয়েটেড বাই, তার মানে আপনাকে কিন্তু এই যে এখানে যেটা দেশে বেস ওয়েটেড রিলেটিভ প্রাইস, বেস ওয়েটেড মানে কি, যখন ডব্লিউটা বেস ইয়ার এর রিলেটেড, এটা কোয়ান্টিটি হতে পারে, ভ্যালু হতে পারে। এই যে কোয়ান্টিটি এবং ভ্যালু, অর্থাৎ বেস ওয়েটেড। তার মানে স্যার এখানে ওয়েটেড বাই কোয়ান্টিটি, কোয়ান্টিটিটার গুরুত্ব বোঝাচ্ছে এরকম। হ্যাঁ, আর একটা হতে পারে কি, বেস ওয়েটেড না দিয়ে এটাকে কোয়ান্টিটি ওয়েটেড দিতে, কারেন্ট ওয়েটেড দিতে পারে। যে এটা কারেন্ট ইয়ার কে, এটা যেমন আমরা এখন দেখবো সেটা, এই যে এখানে যে ডব্লিউ এর মান কি হতে পারে, বেস ইয়ার রিলেটেড হতে পারে, কারেন্ট ইয়ার রিলেটেড হতে পারে। এটা আপনাকে বলে দেবে যে আপনি ডব্লিউ কে কি বেস ইয়ারেরটা বের করবেন ধরে, তার মানে বেস ইয়ারেরটা যদি ধরতে বলে তাহলে কি বেস ইয়ারের কোয়ান্টিটি কে ধরবেন
না বেজ ওয়ার্ডের ভ্যালুকে ধরবেন? ভ্যালু মানে পি আর কিউ এর গুণফল, নাকি কারেন্ট ইয়ারের কোয়ান্টিটি ধরবেন Q1 অথবা ভ্যালু, এই যে Q1ই ধরবেন নাকি P1 Q1 এর গুণফলকে ধরবেন? এইটা আপনাকে বলে দেবে, আমরা এক্সাম্পলে গেলে আরো ক্লিয়ার হবে। They could simply be decided on some other basis such as the weighting of exam marks. ওই যে বললাম যে এক্সাম মার্কস এর ভিত্তিতে এটা, যেমন প্রাইস ইন্ডেক্স এর ক্ষেত্রে এটা কোয়ান্টিটি এবং ভ্যালু দুটো আসতে পারে, সেটা আবার আগের বছরও আসতে পারে, কারেন্ট ইয়ারও আসতে পারে। মার্কস এর ক্ষেত্রে এটা আবার নাম্বার অফ স্টুডেন্টও আসতে পারে, সেটা অন্য জিনিস। The index will be called base weighted or current weighted depending on whether it uses base or current. যদি আপনাকে বলে যে বেজ ইয়ারের কোয়ান্টিটি অনুযায়ী এই ডব্লিউ কে ধরতে হবে, তাহলে আপনি বলে দেবে যে বেজ ওয়েটেড কোয়ান্টিটির ইন্ডেক্স, আর যদি কারেন্ট ইয়ার হয় তাহলে কারেন্ট ওয়েটেড বলে দেবে। কারেন্ট, আবার বলছি আমি, বেজ ওয়েটেড মানে হচ্ছে Q0 P0 এইগুলোর সাথে সম্পর্কিত, কারেন্ট ওয়েটেড মানে Q1 P1 এইগুলোর সাথে সম্পর্কিত, V1 আগেরটা V0 এইটার উপর। এখন আমরা এক্সাম্পলে যাব, তার আগে আরেকটা ফিগার আপনাদের এখানে দেওয়া আছে, আরেকটা ফর্মুলা। এই ফর্মুলাটা পরে দিলেও হতো। এই যে লাস্টে যেটা আছে এগ্রিগেটিভ প্রাইস ইন্ডেক্স, the general form of the aggregate price index is এইটা। এখানে কিন্তু রিলেটিভ না, রিলেটিভ মানে হচ্ছে P1 by P0, এখানে কিন্তু P1 by P0 না, এটা হচ্ছে সামেশন W into P1 divided by summation W into P0, এইটাকেই বলা হচ্ছে এগ্রিগেট। যেমন মনে করেন আপনি গত বছর এই 5 কেজি পেঁয়াজ কিনেছিলেন 40 টাকা করে, আর এই বছর 10 কেজি পেঁয়াজ কিনলেন 60 টাকা করে। বুঝতে পারছেন? তাহলে এটা কেজিতে বললাম, তাহলে তার মানে ওই বছর 5 কেজি, এই বছর 10 কেজি। আমি এটা বলতে পারি যে এটাকে যদি আমি রেশিওতে যাই, তাহলে ওই বছরে যদি, তার মানে 1:2, ওই বছরে যেটা 5 কেজি, ওই বছরে 10 কেজি, তাহলে রেশিও করলে হচ্ছে 1:2। এটা ডব্লিউ এর মান 1 এবং 2। তাহলে এই যে এগ্রিগেট প্রাইস ইন্ডেক্স, এইটা বের করবেন কি 1 into 40, 1 into 60 divided by 2 into 40। এইভাবে মানে ওই রেশিও দেখে অথবা কোনটার গুরুত্ব কতটুকু সেইটা কি হবে এইটা দেখে এই ফর্মুলা অনুযায়ী যখন বের করা হবে সেইটাকে বলা হবে এগ্রিগেটিভ প্রাইস ইন্ডেক্সেস। এখানে তাহলে আমরা কয়েকটা ফর্মুলা দেখলাম, এই ফর্মুলাগুলো আপনি একটা আলাদাভাবে নোট করেন আপনাদের বইতে। আমরা এখন একটা দেখি এর পরে আবার কি বলছে সেইটা একটু দেখে আসি। এরপরে হচ্ছে আগের মতোই, আগে যা আলাপ করেছি এখানেও তাই, ওইটা ছিল প্রাইস রিলেটেড, এইটা হলো কোয়ান্টিটি রিলেটেড, খালি পি এর জায়গায় কিউ আসছে। এই যে যেমন ধরেন এই যে এখানে যেটা আসছে, আগেরটা আমরা বলেছিলাম রিলেটিভ প্রাইস ইন্ডেক্স, এইটা হলো রিলেটিভ কোয়ান্টিটি ইন্ডেক্স। এই যে দেখেন লেখা আছে রিলেটিভ কোয়ান্টিটি ইন্ডেক্স উইল বি টেকেন ইন দা ফর্ম অফ এইটা, এটা হলো রিলেটিভ কোয়ান্টিটি ইন্ডেক্স। আর আগেরটা ছিল দুই জায়গায়, কিউ এর জায়গায় ছিল পি, এই জন্য এটার নাম ছিল রিলেটিভ প্রাইস ইন্ডেক্স। এখানে কোয়ান্টিটি ইন্ডেক্স কি জিনিস? কোয়ান্টিটি ইন্ডেক্সেস শো how the amounts of certain goods and commodities vary over time or location। এখানে হলো অ্যামাউন্টটাই হলো ইম্পর্টেন্ট, আগেরটা ছিল প্রাইস, সেই জন্য আমরা ওইটাকে প্রাইস রিলেটিভ প্রাইস ইন্ডেক্স নিয়ে আমরা কথা বলেছি। আর এখনকারটা হচ্ছে কোয়ান্টিটি। They are of importance when one is considering changes in sales figures, ভলিউমস অফ ট্রেড এন্ড সো অন। যে কোনো কারণে হোক, আগে একটা জিনিস বেশি বিক্রি হয়েছে, এই বছর সেটার বিক্রি কমে গেছে, এইটারও কোনো কারণ নিশ্চয়ই আছে। When considering price indices, quantities emerged as the best weighting factor। এইটা একটু খেয়াল করার বিষয়, যখন আমি প্রাইস ইন্ডেক্স বের করব তখন কোয়ান্টিটি সাধারণত ডব্লিউ হিসাবে গণ্য করা হয়।
In converse, prices are considered the most appropriate choice when calculating quantity index. তখন quantity ইন্ডেক্স বের করব, তখন আবার প্রাইসটাকে ওয়েট হিসাবে ধরাটাই সাধারণত ঘটে থাকে এটা। And aggregate quantity index will take the form এইটা। এটা হচ্ছে আগের স্লাইডে আমরা দেখলাম না যে aggregate price index এর যে ফর্মুলা, এই পি এর জায়গায় যদি আমি কিউ বসিয়ে দিই তাহলে হয়ে যাবে এটা aggregate quantity index, যেটা এখানে করছে এই যে aggregate quantity index, এইটা আমি লম্বা করে দিছি, ওখানে একটা নিচে আর একটা আছে। Where in both cases the weights could be prices. এখানে যেহেতু কোয়ান্টিটি দিয়ে আমি ফর্মুলাটা করছি, এখানে ওয়েট হবে প্রাইসটা, আর আগেরটা যেহেতু প্রাইস দিয়ে ফর্মুলাটা করেছিলাম ওইটার ওয়েট হচ্ছে কোয়ান্টিটি। আইদার বেজ ইয়ার আর কারেন্ট ইয়ার, যেটা আমরা আগে আলাপ করে আসছি, এটা বেজ ইয়ারেরও হতে পারে, কারেন্ট ইয়ারও হতে পারে, এটা আমাদেরকে বলে দেবো, অর ভ্যালুজ অর সাম আদার মেজার্স। তা এই হচ্ছে মোটামুটি আমাদের ফর্মুলা গুলো, এই যেগুলো কাজে লাগবে। আমরা এখন এক্সাম্পলে যাব। এক্সাম্পলটা আপনাদের, এই এক্সাম্পলটা দেখেন দেওয়া আছে আপনাদের ইলাস্ট্রেশন 7। ইলাস্ট্রেশন 7 এ যে অঙ্কটা দেওয়া আছে, এই টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 9 আছে একটা, দেখেন সেম 7 এর ফিগার নিয়ে, কিন্তু এইটা আবার আগে এই ইলাস্ট্রেশনটা দেওয়া আছে বেজ ওয়েটেড, মানে ডব্লিউ এর মান বেজ ইয়ার ধরে করতে হবে, আর 9 যেটা দেওয়া আছে এটা কারেন্ট ইয়ার ধরে করতে হবে। অঙ্ক কিন্তু একই, কিন্তু শুধু ফিগারটা ওইটা বেজ ইয়ারে যাবে, এটা কারেন্ট ইয়ারে আসবে। এই অঙ্কটা আমি একটু ধীরে ধীরে বোঝাচ্ছি, খুব ভালোভাবে খেয়াল করবেন, তা না হলে আবার অনেক সময় দেখা যায় যে প্যাচ লেগে যেতে পারে। তাহলে এইটা দেখেন, আপনারা বই থেকেও পড়তে পারেন, এখান থেকেও পড়তে পারেন। A grocer wishes to index the prices of 4 different types of tea. 4 ধরনের চা। আমরা জানি বাজারে বিভিন্ন ধরনের চা পাওয়া যায়, নরমাল চা, গ্রিন টি, আবার তুলসী টি, আবার কি ভেজিটেবল টি, এইসব বিভিন্ন টাইপের টি পাওয়া যায়। এখানেও মনে করেন যে 4 ধরনের টি, এইগুলোর নাম হচ্ছে ABCD। ঠিক আছে, বোঝা যায়? জি স্যার। দুটো বছর আছে, একটা 1990 আর একটা 1995। আপনাদের বইতে হয়তো অন্যরকম থাকতে পারে। যা এই যে আগের যে বছর, এটা হলো বেজ ইয়ার, সবসময় বেজ ইয়ার আগের হয়, আর এইটা মনে করেন কারেন্ট ইয়ার। এই বেজ ইয়ার এইটা বলে দেখেন, এর নিচে যে দুটো কলাম আছে সে দুটো জিরো, P0 Q0 সাবস্ক্রিপ্ট, আর এইটা যেহেতু কারেন্ট ইয়ার, এইটা দেখেন P1 আর Q1। তার মানে আমাকে কি তথ্য দেওয়া আছে? আমার তথ্য দেওয়া আছে এই যে বিভিন্ন প্রকারের চা, এই চায়ের 1990 সালের দাম কিরকম ছিল এবং ওই দামে ওই বছর কতটুকু করে বিক্রি হয়েছিল। ঠিক একইভাবে আজকে, অর্থাৎ 1995 সালকে যদি আমি এখন ধরে নিই আজকে, তাহলে এইটা, আচ্ছা এই যে 1995 আপনাদের বইতে কত সাল আছে? এইটা 1990 আর 2010। 2010, এইটাকে তাহলে 2010ই করে দিই, লেটেস্ট হয়ে যাবে। হ্যাঁ 2010, যদিও পরে আবার আরো চেঞ্জ আছে কিনা জানি না। আচ্ছা 2010, তাহলে এই যে 2010, এটা মনে করেন এখনই 2010 সাল, তাহলে এই 2010 সালে ওই একই চা, ওইটার প্রাইসও চেঞ্জ হয়ে গেল, ওইটার কনজাম্পশনও চেঞ্জ হয়ে গেল। এইটাই তো হয় নরমালি নাকি? এই যে কয় বছর, 20 বছরের ডিফারেন্স, 20 বছরে তো আমূল পরিবর্তন হয়ে যাবে, যে এটার প্রাইসও চেঞ্জ হলো, কোয়ান্টিটিও চেঞ্জ হলো। এই অবস্থায় আমরা বিভিন্ন ইন্ডেক্স বের করে থাকি। তা এখানে দুটো অঙ্ক আছে যেখানে ওই যে আপনাদের টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 9 যেটা আছে ওইটাও আমি এখানে ইনক্লুড করে দিছি। এক নাম্বারটা হলো ক্যালকুলেট দ্য বেজ ওয়েটেড রিলেটিভ প্রাইস ইন্ডেক্স ইউজিং অ্যাজ ওয়েটস। ওয়েট হিসেবে কাকে নেব? এখানে আবার দুটো ক্যালকুলেশন, এক প্রথমে কোয়ান্টিটিকে নিতে হবে, তারপরে ভ্যালুকে নিতে হবে।
প্রথমে কোয়ান্টিটি তারপরে ভ্যালু। এইটা কিসের? বেজ ওয়েটেড মানে এই 90 সালের ফিগারের ভিত্তিতে, অর্থাৎ এই যে কোয়ান্টিটি নেব এটা Q0 নেব, আর ভ্যালু মানে V0 অর্থাৎ P0 এবং Q0 এর গুণফল নেব। তার মানে বুঝতেই পারছেন যে আমাকে P0 Q0 এর গুণফলও বের করা লাগবে, আরো যেহেতু আমার ফর্মুলাটা জানা আছে, ফর্মুলার দিকে তাকিয়েই আমি ডিসিশন নেব এই অঙ্কটার কোন কোন কলাম আমার দরকার। এবং টেস্ট ইওর আন্ডারস্ট্যান্ডিং 9 আপনাদের যেটা, ওইটা হচ্ছে নিচের 2 নাম্বার রিকোয়ারমেন্টস আমি দিয়ে দিছি। and also calculate the current weighted relative price index, তার মানে 2010 সাল উইথ ওয়েটস, ওই একই জিনিস, কোয়ান্টিটি একবার ভ্যালু একবার। অর্থাৎ এই অঙ্কটা আমি একটা শীটে যে প্রবলেমটাকে আপনাদের সামনে নিয়ে আসছি, এখানে অ্যান্সার হবে 4টে, বেজ ওয়েটেড এর 2টা, কারেন্ট ওয়েটেড এর 2টা। এখন এই অঙ্কটার প্রথমে আমরা দেখব যে বেজ ওয়েটেড, এইটার আবারও বলি আমি, বেজ ওয়েটেড মানে হচ্ছে 1990 সালের প্রেক্ষিতে যেটা P0 Q0 V0 এই টার্মিনোলজি গুলো আসবে, আর কারেন্ট ওয়েট মানে P1 Q1 V1 এইটা আসবে। কিন্তু দুটো ফর্মুলার ভিতরেই কিন্তু কারেন্টের একটা প্রভাব আছে, কারণ আপনাকে যখন কোয়ান্টিটি ইন্ডেক্স করতে বলছে তখন বলছে যে প্রাইস ইজ দা ওয়েট, এইরকম কিছু আছে। তা এখানে আমরা একটু দেখি, এইটা দেখেন আমরা কিভাবে বের করি। ওই এইটা যেহেতু আমাদের বলছে ক্যালকুলেট দা বেজ ওয়েট প্রাইস ইন্ডেক্স, এখানে কিন্তু আরেকটা জিনিস খেয়াল রাখেন, আপনার কাছে চাচ্ছে কিন্তু প্রাইস ইন্ডেক্স, কোয়ান্টিটি ইন্ডেক্স চাচ্ছে না, এখানেও প্রাইস ইন্ডেক্স। এই প্রাইস ইন্ডেক্স আর কোয়ান্টিটি ইন্ডেক্স যদি চাওয়ার ভিতরে ডিফারেন্স থাকে, তাহলে ডিফারেন্সটা আসলে হয় কোথায়? প্রাইস ইন্ডেক্স কোনটা আপনাদের খেয়াল আছে? প্রাইস রিলেটিভ এর কথা খেয়াল আছে? জি স্যার, দুইটা প্রাইজের মধ্যে পার্থক্য। আরেকটা ওয়ার্ড কেউ একটু বোল্ড করে দিই তাহলে আরো ক্লিয়ার হবে, সেটা হলো রিলেটিভ প্রাইস ইন্ডেক্স। রিলেটিভ প্রাইস ইন্ডেক্স, রিলেটিভ মানে কি খেয়াল আছে? জি স্যার। রিলেটিভ মানে কারেন্ট ইয়ারের সাথে নিচেই যাবে বেজ ইয়ার, অর্থাৎ সেটা যদি রিলেটিভ প্রাইস হয় তাহলে P1 বাই P0, যদি রিলেটিভ কোয়ান্টিটি হয় তাহলে Q1 বাই Q0। কিন্তু এটা বলছে দুটোতেই বলছে রিলেটিভ প্রাইস ইন্ডেক্স, তার মানে এখানে P1 বাই P0 ক্যালকুলেশনটা আপনার লাগবে। তা P1 বাই P0 এই একটা কলাম আমার লাগবে। তার মানে দেখতে পাচ্ছেন যে আমার বেজ ওয়েটেড যতই বলুক সেখানেও কিন্তু P1 অলরেডি চলে আসছে, কারণ প্রাইস রিলেটিভ, এখানেও তাই প্রাইস রিলেটিভ P1 আসবে। তাহলে অঙ্কটার ক্ষেত্রে আমরা একটু দেখি। এইটা দেখেন আপনাদের ওই যে ফিগার গুলা প্রবলেমে দেওয়া আছে ওইগুলোকে একটু রিঅ্যারেঞ্জ, যেহেতু আমাকে বলছে যে বেজ ওয়েটেড রিলেটিভ প্রাইস ইন্ডেক্স বের করতে হবে, তাহলে রিলেটিভ প্রাইসটা আগে আমাকে কলামে বসিয়ে নিলাম। 4 রকমের সা এ বি সি ডি, তারপরে রিলেটিভ প্রাইস রিলেটিভটাকে বের করলাম। প্রাইস রিলেটিভ কি জিনিস? P1 বাই P0। এই P1 বাই P0 মানেটা কি বলেন তো? প্রথমে প্রাইস কতটুকু বাড়ছে আর কি, কত গুণ বাড়ছে? প্রথমে এ চায়ের ক্ষেত্রে P1 কত? 1.03 1.03, আর নিচেই যাবে কোনটা? 0.89 0.89। এইটা ভাগ করলে যেটা হবে সেটাই হচ্ছে 1.157। ঠিক আছে? জি কিভাবে বের করতে হবে বোঝা গেল? তারপরে 1.12 এটা আসলো কিভাবে? 169 থেকে ভাগ করা হচ্ছে 1.43 1.43, ওইভাবে আসলে এইটা, এইভাবে 4টে বের করবেন ওখান থেকে। ঠিক আছে? এর পরের যে কলাম গুলো সেগুলোই ফর্মুলার দিকে তাকিয়ে ডিজাইন করবেন। ফর্মুলাতে কি আছে? এই দুটো ফর্মুলা যদি আমি দেখি, একটা হলো ব্র্যাকেটের ভিতরে ওই যে P1 বাই P0 না লিখে আমি রিলেটিভ লিখে দিচ্ছি, এই যে এইটা রিলেটিভ মানে হচ্ছে P1 বাই P0, আপনারা P1 বাই P0 লিখতে পারেন। আর ওয়েট, এই যে W ছিল, W এর জায়গায় Q0 বসালাম কেন? কারণ আমাকে বলছে যে W হবে হয় কোয়ান্টিটি নয় ভ্যালু। এই যে ওয়েটেড বাই কোয়ান্টিটি যেহেতু লেখছে,
তার মানে ডাব্লু হবে কিউ জিরো, যেহেতু বেজ ওয়েটেড। বেজ ইয়ারের কিউ হবে এখানে, ঠিক একইভাবে বেজ ইয়ারের ভি হবে এটা। এখন ভি জিরো মানে কি? ভি জিরো মানে হচ্ছে পি জিরো ইন্টু কিউ জিরো। আপনি এখানে কিউ জিরোটা দেখালেন, ইচ্ছা করলে পি জিরোটাও দেখাইতে পারতেন। তাহলে এই যে 65 হচ্ছে কিউ জিরো, তাহলে এই যে ভি জিরোর যে 57.85 এটা পেলাম কোত্থেকে? এটা হচ্ছে P0 যে মানটা আছে ওইখানে হ্যাঁ, জিরো 0.89 হচ্ছে 0.89 আর কিউ জিরো তো আর হচ্ছে 65। 65, এই দুটো গুণ করলেই হচ্ছে ভি জিরো। ঠিক আছে, এখানে তো স্যার এখানে কি ওয়েটেড প্রাইস ইন্ডেক্সটা তো হচ্ছে আমরা একটু আগে যেটা বের করলাম ওটাই তো ওয়েট হবে না? ওয়েট হবে এই গুণফলটা। এই যে ভি জিরোর বলছে না, এটা হচ্ছে, আমি ক্যালকুলেশনটা আপনাদেরকে বোঝাচ্ছি। এখানে ওয়েট হবে হচ্ছে যখন ওয়েটেড বাই কোয়ান্টিটি বলবে তখন ওয়েট হবে শুধু কিউ জিরোটা, অর্থাৎ শুধু 65 হবে। আর সামেশন যে স্যার তার মানে ভি জিরো হচ্ছে পি জিরো ইন্টু কিউ জিরো, কিউ জিরো। এটা তো অনেক P0 আগে ফার্স্ট স্লাইডে দেখাই নিয়ে আসছি। বলেন, বোঝা গেল? জি স্যার বুঝতে পারছি স্যার। আচ্ছা, তাহলে এই যে ফর্মুলা, এই যে সামেশন মানে কি? সামেশন মানে প্রত্যেকটা আলাদা 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 গুণ করে তার যোগফল যেটা, সেইটাই হচ্ছে সামেশন। ঠিক আছে, তাহলে এখানে কিসের সামেশন? কিউ জিরো ইন্টু রিলেটিভ। রিলেটিভ মানে কি? এই যে ফার্স্ট কলাম, তাই না? আর জি। কিউ জিরো হলো এইটা। তাহলে কিউ জিরো ইন্টু রিলেটিভ মানে এই দুটোর গুণফল 1.157 ইন্টু 65, এই যে রিলেটিভ ইন্টু কিউ জিরো। ঠিক আছে, স্যার আর এখানে নিচের অঙ্কের ক্ষেত্রে ওয়েট স্যার। হ্যাঁ, স্যার এখানে তো রিলেটিভটাই তো ওয়েট স্যার। না রিলেটিভ ওয়েট না, কিউটা ওয়েট হবে না? দুটো অঙ্কের ক্ষেত্রে একবার হচ্ছে যে কিউ জিরো ওয়েট, একবার ভি জিরো ওয়েট। আচ্ছা ঠিক আছে স্যার। এই যে ফর্মুলা তাকান, রিলেটিভের বাইরে যে কিউ জিরো রয়েছে এইটা ওয়েট, আর এখানে রিলেটিভের বাইরে যে ভি জিরো রয়েছে এইটা ওয়েট। আর স্যার সূত্রটা বসাচ্ছে রিলেটিভ প্রাইস ইন্ডেক্স, রিলেটিভ হ্যাঁ। কোয়ান্টিটি ইন্ডেক্স না, ওইটা আলাদা। হ্যাঁ, মানে সূত্র তো এখানে কাজ হচ্ছে রিলেটিভ প্রাইস ইন্ডেক্সের, হ্যাঁ, সূত্র রিলেটিভ প্রাইস ইন্ডেক্সের, বাট ওয়েটটা চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, ওয়েটটা যখন চেঞ্জ হচ্ছে। ইয়েস, ওয়েটেড বাই কোয়ান্টিটি বলবে তখন হচ্ছে হ্যাঁ, ওই যে ওয়েটটা Q0 কিউ জিরো ধরবো, আর হুম। ওয়েটেড বাই ভ্যালু বললে ওয়েটটা ভি জিরো ধরবো। কিন্তু মানে কিউ base জিরো year আর বললে- ভি জিরো ধরলাম, কিউ ওয়ান আর ভি ওয়ান ধরলাম না কেন বলেন তো? কারণ কারেন্ট ইয়ার তো বলে নাই, কারণ কারেন্ট কারেন্ট যখন ইয়ার বলে বলবে নাই, তখন বেজ ওয়েটেড। জি তো ক্লিয়ার কনসেপশন। যেহেতু বেজ বলছে, অতএব এই ওয়েট হবে কিউ জিরো আর ভি জিরো। ওয়েটেড বাই কোয়ান্টিটির ক্ষেত্রে কিউ জিরো, ওয়েটেড বাই ভ্যালুর ক্ষেত্রে ভি জিরো। যদি এটা কারেন্ট বলতো, যেমন এর পরের অঙ্কটা, তাহলে এটা কিউ ওয়ান আর ভি ওয়ান হতো। হ্যাঁ, আর রিলেটিভটা তো স্যার চেঞ্জ হইতো। আর না না, রিলেটিভ অলওয়েজ পি ওয়ান বাই পি জিরো। আচ্ছা ঠিক আছে। এই যে দেখেন পরের স্লাইডটা আমি একটু দেখাচ্ছি, ওইটা এই যে সেকেন্ড কলামে দেখাইছি এটা। ঠিক আছে, একই জিনিস। জি তাহলে এই ফর্মুলাটা এখন সামেশন যেহেতু বের করতে হবে, এগুলো আমরা, আপনার গুণফল দরকার কিসের? কিউ জিরোর সাথে রিলেটিভের গুণফল দরকার, আর পরেরটা হলো ভি জিরোর সাথে রিলেটিভের গুণফল দরকার, তাই না? জি তার মানে আপনার ভি জিরো তো দেওয়া নেই, ভি জিরোর কলাম একটা আগে বানিয়ে দিতে হবে। পরীক্ষায় কি এটা দেখাইতে হবে, মানে যে রিলেটিভ সমান P1 বাই P0 এটা দেখাই দিতে হবে নাকি এরকম দিতে হবে? কোনটা? ওই যে রিলেটিভ ইকুয়াল টু P1 বাই P0 আমরা জানি, এটা কি দেখাইতে হবে পরীক্ষায় নাকি? আর রিলেটিভ ইকুয়াল টু না, এটা কি বলছেন ওইটা আমি বুঝলাম না। দেখাইতে হবে, না দেখালে আপনি যোগ করে জিনিসটা পাবেন কিভাবে? না এই দেখাইলে এখানে- দেখাই দিতে হবে। এই টেবিলে এখানে পুরো অঙ্কটা দেওয়া আছে, বরঞ্চ এর চেয়ে আর একটু বেশি ওয়ার্কিং দেখাই ভালো হয়। স্যার উনি মনে হয় বলতে চাচ্ছেন যে সূত্রটা দেখানো লাগবে কিনা। হ্যাঁ, সূত্রটা দেখাই দিতে হবে। আর এই যে P1 বাই P0 যেটা ক্যালকুলেশন করলে, এটাও ওয়ার্কিং, যে আপনি 1.157 পেলেন কোথায়? একটা দুটো দেখিয়ে দিতে পারেন, অথবা কেউ ইচ্ছা করলে সামান্য কাজ তো চারটেও দেখিয়ে দিতে পারেন, যে এই জায়গাটায় একটা কলাম আলাদা, বা এখানে হয়তো ফর্মুলাটা একটার ক্ষেত্রে লিখে দিতে পারেন পাশে, যে ওই যে আগের স্লাইডে যেটা আছে P1 বাই P0 অর্থাৎ 1.03 ডিভাইডেড বাই 1.89 সমান এইটা, এই যে একই কলামের নিচে এটা লিখে দিতে পারেন। স্যার এই অঙ্কে মেইন জিনিসটা হচ্ছে কি আগে বুঝতে হবে যে বেস ওয়েটেড চাইছে নাকি কারেন্ট ওয়েটেড চাইছে। হ্যাঁ, 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 ঠিক আছে।
বেজ ওয়েটেড চাইলে এখানে শুধু 0, তবে আপনাদের শুধু এই রিলেটিভের ক্ষেত্রে লাগবে হচ্ছে P1টা, কারেন্ট প্রাইসটা লাগবে। আর এই ফর্মুলার দিকে তাকিয়ে কলাম গুলো ডিজাইন করবেন। ফর্মুলাতে যেমন আমাকে একটা চাইছে Q0 ইন্টু রিলেটিভ, তার মানে এইটার এইটার গুণফল, এই যে রিলেটিভ ইন্টু Q0, এই কলামটা পেলাম। নিচেরটাই চেয়েছে V0 ইন্টু রিলেটিভ, তার মানে তার আগে V0 কলামটা বানিয়ে নিলাম, বানিয়ে সেইটার সাথে এই রিলেটিভ কলাম গুণ করলাম, করে এই লাস্ট কলামটা বের করলাম। এই 66.95 পেলাম কোত্থেকে? এই যে রিলেটিভ 1.157 1.157 ইন্টু into 57.85 57.85 সমান 66.95। ঠিক আছে, এইটা যখন এইভাবে হয়ে গেল, তার যোগফল গুলো বের করলাম। এখন দেখেন এই যোগফলই হচ্ছে সামেশন। তাহলে সামেশন Q0 ইন্টু রিলেটিভ, এই যে Q0 ইন্টু রিলেটিভ এর সামেশন হচ্ছে 423.0, এই যে এইটা। আর নিচে এই সামেশন Q0, এই যে 278 ইন্টু 100 সমান 152.2। আর পরের ফর্মুলাটাই সামেশন V0 ইন্টু রিলেটিভ, এই যে V0 ইন্টু রিলেটিভ এর সামেশন হচ্ছে 297.11, এই যে বসালাম। সামেশন V0 যে কলামটা ডিজাইন করেছে এটা হচ্ছে 213.44, এটা আসলে 139.2। ঠিক আছে, জি স্যার। স্যার V0 তো দেওয়া আছে স্যার, বেজের এটা ম্যাথে। V0 স্যার V0 এটা তো স্যার দেওয়া আছে ম্যাথে, তাই না স্যার? না না না, না, V0 দেওয়া নাই। আপনাকে ক্যালকুলেশন করে নিতে হবে। P0 0 into Q0 গুণ করে আপনি বের করে ভিডিও বলতে ভ্যালুটা বোঝাচ্ছে আর কি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। Yes, sir. আচ্ছা, তাহলে এটা গেল। একটু আমি স্লো যাচ্ছি এই অঙ্কটার ক্ষেত্রে। এর আবার আমরা আগের স্লাইডে যাই, দেখি নিচেরটার দিকে তাকান, রিকোয়ারমেন্ট 2 তে কি বলছে, বা আপনাদের বইয়ের টেস্ট থিওরি আন্ডারস্ট্যান্ডিং 9 এ কি বলছে। এইটা এই একই ডেটা ইউজ করে ক্যালকুলেট দ্য কারেন্ট ওয়েটেড। তাহলে এবার আমরা যাই সলিউশনে, দেখেন এইটা হলো বেজ ওয়েটেড গেল, এবার কারেন্ট ওয়েটেড এ আসে। এখানে দেখেন Q1 আর V1 বসছে, তাই না? জি স্যার। Q1 আর V1 আর সব কিন্তু ওই ফর্মুলার দিকে তাকিয়ে, যেমন রিলেটিভ ডেটা এটা কিন্তু ওখানেও আছে এখানেও আছে, প্রাইস রিলেটিভ P1 বাই P0। তাহলে এই ফর্মুলার দিকে যদি তাকান, আপনার আসলে কোন কোন কলাম দরকার, কলামের শিরোনাম গুলো কি হবে? একটা হবে Q1 ইন্টু রিলেটিভ, একটা হবে V1 ইন্টু রিলেটিভ, আর একটা হবে V1, এই যে এইটা। ওখানে যেমন V0 ইকুয়াল টু P0 ইন্টু Q0, এখানে V1 মানে P1 ইন্টু Q1। ঠিক আছে, তাহলে এখানে কলামগুলো কি? এখানে কলামগুলো হবে, ওখানে ছিল Q0, এখানে Q1 লাগবে। কেন Q1 লাগবে? কারণ V1 বের করতে গেলে আমার Q1 আর P1 লাগবে। P1টা আমার প্রবলেমে দেওয়া আছে, আর এই Q1 দিয়ে Q1টা বেশি ব্যবহার হবে বলে Q1টাকে এখানে রেখেছি। আপনি P1 এর কলামও রাখতে পারেন যদি খাতায় জায়গা হয়। তাহলে Q1 ইন্টু P1 দিয়ে V1 বানাইলাম। আবার দেখেন এই যে এই ফর্মুলাটার উপরে আছে Q1 ইন্টু রিলেটিভ, তাহলে Q1 আর এইটা হলো রিলেটিভ, এই যে 69 ইন্টু 1.157 ইকুয়াল টু 79.85, আর 82.25 আসলো কোত্থেকে? V1 ইন্টু রিলেটিভ। V1 হচ্ছে 71.07 আর রিলেটিভ হলো 1.157, এই দুটো গুণ করলে 82.25। ঠিক আছে, বোঝা যাচ্ছে তো নাকি সমস্যা আছে? স্যার এখানে স্যার, দশমিকের বোঝা পরে যাচ্ছে। স্যার, না? দশমিকের পরে একটু সংখ্যা একটু গরমিল হয় স্যার, দশমিকের ওইটা পরে। বাদ দেন, ওইটা বাদ দেন, এই রে। ওইটা নিয়ে তো ওইটা ধরা হবে কখন? মনে করেন যে ওই সেই বেসিক ম্যাথের অঙ্ক যেখানে আমি বললাম দশমিকের পরে 3 ঘর রাখেন, ওখানে আমার
পরীক্ষাই হলো যে আপনি 3 ঘর ঠিক মতো রাখতে পারলেন কিনা, বুঝতে পারছেন? এখানে আপনার ওই দশমিকের পরের পরীক্ষা আমি নিচ্ছি না, এখানে এই হচ্ছে যে slide এ তো আপনি P1 ইন্ডেক্সটা দেওয়া নেই, calculate করতে স্যার। পারেন কিনা। স্যার এই স্লাইডে তো P1 দেওয়া নেই না স্যার? হ্যাঁ, মানে এই স্লাইডে তো P1 টা দেওয়া নাই, P1 টা আমরা আগে P1টা প্রবলেমে আছে, জায়গা হয় না আচ্ছা, বলে বুঝতে নেই পারছি, নাই, ঠিক এই আছে, যে ঠিক P1 আছে, দেওয়া আছে। বুঝতে পারছি স্যার, ঠিক আছে স্যার। এইটা আপনি এখানে একটা কলামেও বানায় নিতে পারেন যদি আপনার খাতায় জায়গা হয়। ওকে স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, তখন হয়তো হ্যাঁ সেটা থাকলে সুবিধা হয়, হয়তো যদি আপনাদের সুবিধা হয় তাহলে ওইভাবে করবেন, ছোট ছোট করে লিখবেন, দেখবেন জায়গা হয়ে গেছে। এইভাবে বের করে আমি এইটা বের করলাম 150.9, এটা 144.8। ঠিক আছে, কারো কোনো সমস্যা আছে? না স্যার। এই অঙ্ক দুটো খুব ভালোভাবে কয়েকবার প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন অন্য অঙ্ক সব সহজ হয়ে গেছে। এর হচ্ছে যে কি, ওই টার্মিনোলজির সাথে অঙ্কের এই টেবিলের কলাম গুলো কি কি হবে সেইটা ডিপেন্ড করে, ফর্মুলা গুলো তাকিয়ে ওইটা ডিজাইন করতে হবে। Q1 হবে না Q0 হবে, V1 হবে না V0 হবে, এইটাও কিন্তু আপনাদেরকে ওই বক্তব্য থেকে বুঝে নিতে হবে। যদি বেজ ওয়েটেড থাকে তাহলে মনে করবেন যে Q0 আর V0 হবে, আর যদি কারেন্ট ওয়েটেড থাকে তাহলে ধরে নেবেন যে এটা V1 এবং Q1। ঠিক আছে, ওকে। এখন আমরা নেক্সটে যাই। এখানে একটা অঙ্ক আছে, এটা কই আছে কে জানে, দেখেন আপনাদের বইয়েরই কোথাও আছে। এটা বলতে ফাইন্ড, ও আচ্ছা এটা মানে পরে আছে। হ্যাঁ, এইটা আছে হচ্ছে, কারণ এটা যে ফর্মুলাটা, এটা এই 150 নাম্বার পেজে কোয়ান্টিটি ইন্ডিসেস, পরে কোথাও হয়তো আছে। আচ্ছা, এখানেই থাক, এটা দেখেন। এইটা বলছে যে ফাইন্ড দা এগ্রিগেট প্রাইস ইন্ডেক্স। এগ্রিগেট প্রাইস ইন্ডেক্স এর ফর্মুলা আপনাদের একটু খেয়াল করার চেষ্টা করেন, যদিও নিচে এটা দেওয়া আছে। এগ্রিগেট মানেই হচ্ছে, এটা কিন্তু রিলেটিভ না, রিলেটিভ থাকলে P1/P0 বের করতেন, কিন্তু এখানে এগ্রিগেট। উপরে যাবে W ইন্টু P1 এর সামেশন, নিচে যাবে W ইন্টু P0 এটা সামেশন। দেখেন এই অঙ্কটা দেওয়া আছে, আইটেম আছে 3টে ABC, গুলো দেওয়া আছে বেস ইয়ারের, প্রাইস গুলো দেওয়া আছে কারেন্ট ইয়ারের, আর ওয়েট দেওয়া আছে। তাহলে ওইটা বের করা সহজ। এখন তাহলে আমি সলিউশনটা কি করলাম, আইটেম গুলো লিখলাম, W ইন্টু P1 দরকার, W ইন্টু P0 দরকার, তাহলে W ইন্টু P0 এই দিলাম, W ইন্টু P1 এ যাচ্ছে। কিভাবে বের করবেন দেখেন, 70 W ইন্টু P0, এই যে W হলো 2, P0 35, 70, 23 ইন্টু 3 69, 15 ইন্টু 5 75, আবার WP1 36 ইন্টু 2 72, 27 ইন্টু 3 81, 21 ইন্টু 5 105। এই আমি যোগ করলাম, তাহলে সামেশন WP0 বেরোলো 214, সামেশন WP1 বেরোলো 258। তাহলে 258 কে 214 দিয়ে ভাগ করে 100 দিয়ে করলাম, 120.6। এইটা বোঝা গেল? জি স্যার। জি স্যার। ওকে, এরপর একটাই যাই। এখানে কি বলছে বলেন দেখেন, a company buys in just 3 raw materials and its management wishes to compute a single value to reflect the average price rise of its raw materials. Calculate the aggregate price index. এইটা ওই ফর্মুলা, aggregate price index। এই অঙ্কটাই আগের অঙ্কের মতোই, এখানে শুধু ওই যে কলাম গুলো দেওয়া আছে এটাকে একটু অন্যভাবে সাজিয়ে নিছি। র ম্যাটেরিয়ালস এক্স যেটা, এটার
বেজ ইয়ার মানে ইয়ার 1 মানে বেজ ইয়ার, ইয়ার 4 মানে কারেন্ট ইয়ার। এটার প্রাইস দেওয়া আছে 2.5 আর 3, ওয়েট হচ্ছে 200। তাহলে দেখেন এইটা XYZ P0, অর্থাৎ ইয়ার 1 হচ্ছে P0, ইয়ার 2 হচ্ছে, ইয়ার 4 হচ্ছে P1, ওয়েট হচ্ছে এইটা। তাহলে আপনার দরকার ওই ফর্মুলা অনুযায়ী P0W আর P1W, তাহলে P0 আর W গুণ করলে হয় 500 আর P1 আর W গুণ করলে হয় 600। আবার Y এর ক্ষেত্রে ওই রকম, Z এর ক্ষেত্রে ওই রকম। তারপরে এই দুটো কলাম যোগ করেন, সামেশন P0W WP0 আসে 1740, সামেশন WP1 আসে 2000। তাহলে প্রাইস ইন্ডেক্সের ফর্মুলা অনুযায়ী উপরে যাবে সামেশন WP1, নিচে যাবে সামেশন WP0, অর্থাৎ 2000 ডিভাইডেড বাই 1740 ইন্টু 100 সমান 114.9। তাহলে দি কোম্পানিজ এভারেজ প্রাইস রাইজ হ্যাজ therefore been 14.9%, অর্থাৎ কম্বাইন্ড ইফেক্ট ইয়ার 1 এ যেটা ছিল যদি 100 টাকা হয়, ইয়ার 4 এ এসে সেটা 114 টাকা 90 পয়সা হয়ে গেল, তার 14.9% বেড়ে গেল। বোঝা গেল? স্যার এখানে ইয়ার 1 ইকুয়াল টু 100, এটা স্যার বলতে কি বোঝাচ্ছে স্যার? কোনটা? স্যার কোশ্চেনে বলেছে যে ইন্ডেক্স উইথ ইয়ার 1 ইকুয়াল টু 100, তো এটা বলতে কি বোঝাচ্ছে স্যার? ইন্ডেক্স ইনটু 1 মানে ওই যে এমনি এটা না বললে ওই একই জিনিস। ওই যে আপনার 100 মানে 100 মানে হচ্ছে যে এই যে 100, ও আচ্ছা তার আচ্ছা, মানে আপনি সবকিছুকে 100 তে কনভার্ট করলেন আগের বছরেরটা। ঠিক আছে, বুঝতে পেরেছি স্যার, থ্যাংক ইউ স্যার। আর একভাবে বুঝতে পারেন যে ইয়ার 1 100 মানে ইয়ার 1 হচ্ছে বেজ ইয়ার, Base অর্থাৎ year, এইটা হচ্ছে বেজ ইয়ার P0। বুঝতে পারলেন? ওকে স্যার, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ স্যার। ওকে। আর স্যার আরেকবার স্যার বলবেন স্যার যে এগ্রিগেট প্রাইস যারা কি হচ্ছে স্যার? এগ্রিগেট প্রাইস হচ্ছে যে কম্বাইনিং অল দা ভেরিয়েবলস, এখানে প্রাইস এবং কোয়ান্টিটি মিলে, অর্থাৎ এর ভিতরে এই ইন্ডেক্সটার ভিতরে শুধু প্রাইসই নাই, কোয়ান্টিটির ইফেক্টও আছে। সেই জন্য এটাকে বলা হচ্ছে এই এগ্রিগেট। এগ্রিগেট হচ্ছে টোটাল, কিসের টোটাল? ভ্যালুর ইফেক্ট আসছে আর কি, ওয়েট ইনটু প্রাইস। একটা প্রাইস আছে কিন্তু এর বিক্রি হতো কতটুকু বেশি, বিক্রির ভলিউমটা। কারণ আমরা জানি যে ইকোনমিক্সের সাপ্লাই এবং ডিমান্ডের একটা সম্পর্ক আছে, তাই না? প্রাইসের সাথে প্রাইস যদি বাড়ে তার ডিমান্ড কমে যায়, প্রাইস কমলে ডিমান্ড বেড়ে যায়। এটা নরমাল মানে স্ট্যান্ডার্ড, যদিও এক্সেপশনাল কেস আছে বহু। আবার সাপ্লাই বেশি থাকলে, সাপ্লাই যদি কোনো মার্কেটে কমে যায় দেখা যায়, তখন আবার ডিমান্ডের উপর আর এক ধরনের ইফেক্ট পড়ছে। তা এই যে ডিমান্ড সাপ্লাইয়ের যে রিলেশনশিপ, এইগুলোর জন্য যে একটা প্রাইসের সাথে এর কত কোয়ান্টিটি সোল্ড হবে সেটারও একটা সম্পর্ক আছে। অর্থাৎ টোটাল যে ভ্যালুটা একটা জিনিস বিক্রি করলে এক বছরে যে টাকাটার টার্নওভার আসে, এইটার উপরে শুধু প্রাইসের ইফেক্ট নাই, এটার উপর কোয়ান্টিটিরও ইফেক্ট আছে। এই জন্যই বলা হচ্ছে এগ্রিগেট প্রাইস। স্যার এখানে যে 200 দ্বারা কি হচ্ছে স্যার? ওয়েট 200 ওই যে ম্যাথে মনে করেন যে এটা 200 টন বিক্রি হয়েছিল, ওই যে এক জায়গায় পড়ে আসছেন না যে যদি মানে বের করতে তাহলে ওয়েট হবে কোয়ান্টিটি। মানে স্যার এত প্রাইসে এত টন বিক্রি হয়েছিল? হ্যাঁ, মনে করেন যে র মেটেরিয়ালস এর যেটা ছিল এটা 2.5 পাউন্ড পার টন দাম ছিল এবং এটা 200 টন, সাপোজ 200 টন বিক্রি ছিল। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। এইভাবে এই ইন্ডেক্সটা বের করলাম। এখন আসেন আর একটা শিটে যাই। এখানে কি বলছে যে আমি বেজ ওয়েটিং চুজ করব না কারেন্ট ওয়েটিং চুজ করব, এর কিছু গাইডলাইন আছে, আপনাদের বইতে আছে, এগুলো একটু পড়ে নিবেন। এটা পেজ নাম্বার 149 এ, ওই জায়গা থেকেই আমি মূলত এগুলো উঠাইছি। তা এই জায়গাটাই আমরা একটু দেখি কি বলছে, হয়তো গল্পের মতো শুনলে কিছুটা মনে থাকবে। In general, current weighting will seem better because it remains up to date. 10 বছর আগের যে প্রাইস ছিল সেটা হচ্ছে এখনকার যে প্রাইস, এইটাই হচ্ছে সবচেয়ে আপডেটেড, আপ টু ডেট। অতএব কারেন্ট ওয়েটিং ইজ অলওয়েজ বেটার আমরা ধরে নেব। আর in particular, current weighted indices reflect shifts away from goods subject to high prices rise.
তারপরে বেজ ওয়েটেড ইন্ডিসেস হেন্স এক্সাগারেট ইনফ্লেশন। বেজ ওয়েটেড এক্সাগারেট ইনফ্লেশন মানে কি, যে বেজ ওয়েট মানে তো কয়েক বছর আগের জিনিসকে ধরে নিলাম ওয়েট হিসাবে, কিন্তু আজকে দেখা গেল যে প্রতি বছর যে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি হচ্ছে সেইটাকে বড় করে দেখায় আর কি। কারেন্ট কোয়ান্টিটিস ক্যান বি ডিফিকাল্ট টু অবটেইন। চলতি বছরে কি পরিমাণ জিনিস বিক্রি হয়েছে এটা আসলে এখনই পাওয়া খুব কষ্টসাধ্য, কিন্তু অনেক পুরানা ফিগার হইলে পরে আবার এটা স্ট্যাটিস্টিক্যাল ডিপার্টমেন্ট আছে, তারা ততদিনে এই তথ্যটা রেডি করে ফেলে। সাম কনসিডারেবল টাইম মে elapse after a year ends, much more costly and time consuming to calculate. এইটা একটা কারেন্টের একটা ডিসঅ্যাডভান্টেজ। Base quantities are known and remain steady for the lifetime of 9 days. Base quantity একবার যেটা ওই বছর বিক্রি হয়েছে ওইটা চেঞ্জ হবে না। The stability of base weights means that the index for each year can be compared with that of every year, which the current weighted index cannot. এই জায়গা আবার বেস ওয়েটের একটা গুণগান করছে আর কি, তো ওইটা বছরে বছরে চেঞ্জ হয় না, ওইটা যেহেতু অতীতের ফিগার ওইটা ফিক্স হয়ে গেছে অলরেডি। There can be no general guidance on the choice. এখন আমি বেস ওয়েটিং নেব না কারেন্ট ওয়েটিং নেব এটার উপরে জেনারেল কোনো গাইডলাইন নাই। It depends on the resources available and on the degree to which the prices and quantity are changing. The only other consideration is that to compare like with like, মানে শুধুমাত্র একটা জিনিসই খেয়াল রাখতে হবে যে কম্পেয়ার করার সময় একই রকমের বা একই ধরনের ভেরিয়েবলের সাথে যেন কম্পেয়ার করা হয়। এইটা বই থেকে আর একটু ভালো করে পড়ে নিয়েন, বুঝতে পারবেন, সুবিধা আছে এবং এইটা বুঝতে কষ্ট হবে বলে আমার মনে হয় না। আমরা নেক্সট স্লাইডে যাই, তো এক্সাম্পলে যাই। এই অঙ্কগুলো আপনাদের বই অথবা সিমার কোথাও থেকে হয়তো নিচ্ছি এখানে। আচ্ছা এইটা কি আছে, ইনফ্লেশন। আচ্ছা ঠিক আছে, আরো কিছু আইটেম আছে। এইটা একটু দেখেন। A company manufactures two products, A and B. The sales figures over the past 3 years have been as follows. আবার নিচে ওয়েটও দেওয়া আছে। Using 93 as base, মানে 93 কে 0 year ধরে নেবেন। Compute aggregate indices with weights given for the combined sales of A and B in 94 and 95 and interpret the values. এখানে দুটো অঙ্ক করতে হবে। একবার আপনাকে 93 কে আপনি ধরে নেবেন হচ্ছে সেলস, যেহেতু এইটাকে আপনি বেজ ইয়ার ধরবেন, একবার কারেন্ট ইয়ার ধরবেন 94 কে, একবার কারেন্ট ইয়ার ধরবেন 95 কে। তার মানে এখানে দুটো স্টেজে অঙ্কটা করতে হবে। অঙ্কটা আশা করি বুঝতে পারছেন। এর আগের অঙ্কই, শুধুমাত্র এখানে দুটো কারেন্ট ইয়ার দেওয়া আছে। তাই এখানে দেখেন প্রোডাক্ট এর ক্ষেত্রে কি আছে, প্রোডাক্ট এর ক্ষেত্রে প্রথমে আমি এই যে ফর 1994 উইথ 99 বেজ ইয়ার উই হ্যাভ, প্রথমে হচ্ছে যে আমি শুধুমাত্র 94 কে নিলাম, 95 কে পরে নেব, এটা এখন কনসিডার করলাম না। তাহলে এই প্রোডাক্টের ক্ষেত্রে এই কোয়ান্টিটি সোল্ড সেলস আর কি, এটা ছিল হচ্ছে Q0 হচ্ছে 386 আর Q1 হচ্ছে 397 আর W হচ্ছে 22। আর প্রোডাক্ট বি এর ক্ষেত্রে Q0 হচ্ছে 533, Q1 এর ক্ষেত্রে 542 এন্ড ওয়েট হচ্ছে 19, এই যে নিচে যেটা লেখা। এরপরে দেখেন ওই যে ফর্মুলা আমাদের, ওই ফর্মুলায় আমি বসিয়ে দিলাম, আমার আসলে 102.22। ঠিক একইভাবে 95 এরটা আপনারা বের করবেন, সেটা বেরোবে 103.86। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে 102.22 103.86 এটা আসলে কি বোঝায়? প্রথম কথা হলো এটা বোঝাবে যে বেজ ইয়ারের কম্পারিজনে, অর্থাৎ these figures show that volumes of sales in 94 and 95 were, এই জায়গায় হলো 2.22% বেশি, এখানে 3.86% বেশি পার্সেন্ট রেসপেক্টিভলি হায়ার দেন দি বেজ ইয়ার 93, এইটাই বোঝাচ্ছে। বোঝা গেল? হ্যাঁ
স্যার ওই যে কিছুক্ষণ আগে থিওরি বুঝাচ্ছিলাম সেখানে লাইক এন্ড লাইক দ্বারা স্যার একটু বলবেন স্যার কি বুঝাচ্ছিলেন লাইক দ্বারা স্যার কোনটা প্রিভিয়াস স্লাইডে স্যার লাইক এন্ড লাইক থিওরি বুঝাচ্ছিলেন এই স্লাইডে? না স্যার যে কম্পেয়ার লাইক উইথ লাইক চয়েসিং স্যার এর আগেরটা স্যার আবার আগে যাব? জি স্যার এর মানে আগেরটা স্যার কম্পেয়ার লাইক উইথ লাইক লেখা ছিল ওইটা স্যার, মানে তুলনা করতে হবে একই জিনিসের সাথে তুলনা করতে হবে সেটা বলছি। এই স্যার লাইক উইথ লাইক দ্বারা কি the বোঝাচ্ছেন? only other consideration is that to compare like মানে হচ্ছে যে নেচারের জিনিস সেই নেচারের জিনিসের সাথে ওইটার প্রাইসের সাথে এইটার প্রাইস। এই যে লাইক মানে প্রাইসের সাথে আবার কোয়ান্টিটি কম্পেয়ার করেন না। আচ্ছা বুঝতে পারছি। এখন এইটা বুঝলেন কিনা? জি স্যার এইটা আপনাদের আমি জানি না বইতে কোথায় আছে কে জানে। এই যে নিচের যে এক্সাম্পলটা দেখতেছেন এইটা আপনাদের বইয়ের হচ্ছে টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 10। স্যার এটাতে অ্যাগ্রিগেটিভ কোয়ান্টিটি ইন্ডেক্স তাই না? হ্যাঁ এই যে আমরা যেটা বের করছি এটাকে অ্যাগ্রিগেটিভ কোয়ান্টিটি ইন্ডেক্স বের করলাম না সূত্রটা? অবশ্যই ফর্মুলা তো তাই বলে। জি অ্যাগ্রিগেটিভটা লেখা নেই তো এটাতে তো রিলেটিভ না, সুতরাং এটা এগ্রিগেট। ঠিক আছে, জি আপনাদের প্রবলেমটাই বলছে কি চাচ্ছিল কি দেখেন এগ্রিগেট কম্পিউট এগ্রিগেট ইন্ডিসেস বলছে না? জি এগ্রিগেট। এরপরের এক্সাম্পলটা দেখেন, একটা বইতে আছে, এটা ওই একই অঙ্ক উপরেরটার মতোই, ওখানে ওয়েটটা দেওয়া আছে নিচেই আর এটা ওয়েটটা দেওয়া আছে ডান পাশে। এবং এর সলিউশন যেটা আছে দেখেন এখানে দুটো অঙ্কই করে দেওয়া হয়েছে। এইটা অবশ্য আরেকটা জিনিস আছে, এখানে চাচ্ছে কি এই যে ফাইন্ড দ্য ইন্ডেক্স অফ দ্য কোয়ান্টিটি সোল্ড ইন 99 and 98 as the base using the weights given using the aggregate method using the relative method। এই দেখেন এখানে আবার দুই রকম চলে আসছে, একটা এগ্রিগেট আর একটা রিলেটিভ। অর্থাৎ একটা হচ্ছে এই ফর্মুলা আর একটা হচ্ছে এই যে P1/Q1 ওই বা Q1/P1 ওই Q2 ওইটার রিলেটিভ। এই দেখেন এইটা হচ্ছে এগ্রিগেট ফর্মুলা আর নিচেরটা দেখেন এই যে Q1/Q0, তার মানে এটা হচ্ছে রিলেটিভ ফর্মুলা। এখানে বলছে এগ্রিগেট কোয়ান্টিটি ইন্ডেক্স এর ফর্মুলা কি, উপরে যাবে সামেশন WQ1, নিচে যাবে সামেশন WQ0 ইনটু 100। ঠিক তাই আছে, এই যে WQ0 এটা বের করেছি। WQ0 কিভাবে পেলাম? Q0 এর সাথে W গুণ করে, ওখানে একটু যায় দেখেন Q0 কোনটা, Q0 হলো 1998, Q1 কোনটা 1999 আর ওয়েট হচ্ছে এইটা। তাহলে W ইনটু Q0 অর্থাৎ 85 ইনটু 7, 68 ইনটু 12, 45 ইনটু 25। এই যে গুণ করে এই কলামটা বের করা হয়েছে। একইভাবে আবার Q1 এর সাথে W গুণ করে এইটা বের করা হয়েছে। তাহলে এই যে 2995 হচ্ছে WQ1 এর সামেশন আর সামেশন WQ0 হচ্ছে 2536। 2995 2536 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ দিলে 118.1। আর রিলেটিভ যেহেতু বলছে এক্ষেত্রে আপনার ফর্মুলা হচ্ছে কি সামেশন W ইনটু Q1/Q0 ইনটু 100। খেয়াল আছে রিলেটিভের ফর্মুলা? জি স্যার। প্রাইসের ক্ষেত্রে P1/P0, কোয়ান্টিটির ক্ষেত্রে Q1/Q0। সেই জন্য W এর সাথে Q1/Q0 গুণ করে যোগ করলে এইটা হলো, এখন এইটাকে W দিয়ে ভাগ করতে হবে, সামেশন W দিয়ে ভাগ করতে হবে। তার মানে 251.4 ডিভাইড 127.0। এইটা হচ্ছে আপনাদের টেস্ট আন্ডারস্ট্যান্ডিং 10। এরপরে আপনাদের বইতে 151 নম্বর পেজে যেটা আছে সেটা হলো ইনফ্লেশন। ম্যাথটা স্যার বুঝতে পারছি, কিন্তু সেটা স্যার অ্যানসারটা দিয়ে কি বোঝাচ্ছে, যেমন 118.1 আর 127, এটা তার মানে হচ্ছে এই এগ্রিগেট কোয়ান্টিটি ইন্ডেক্স মানে হচ্ছে যে 18% মানে বেজ ইয়ারের তুলনায় কারেন্ট ইয়ারে এগ্রিগেট যে বৃদ্ধি সেটা হলো 18.1%। আচ্ছা, আর রিলেটিভের ক্ষেত্রে 27%। রিলেটিভ, হ্যাঁ কোয়ান্টিটি রিলেটিভ রেটে 27% বৃদ্ধি পেল। ওকে, থ্যাংক ইউ স্যার। আর এরপরে হচ্ছে ইনফ্লেশন। স্যার 127 দ্বারা কি বোঝালেন স্যার একবার বললেন স্যার? হ্যাঁ
রিলেটিভটা ছাড়া কি বোঝালো স্যার 127? তুলনা রিলেটিভ মানে তো একটা সাপেক্ষে আর একটা কিউ জিরোর সাপেক্ষে অর্থাৎ বেজ ইয়ারের কোয়ান্টিটির সাপেক্ষে বেজ ইয়ারের কারেন্ট ইয়ারের কোয়ান্টিটির একটা তুলনা। কারেন্ট ইয়ারের কোয়ান্টিটি হচ্ছে এটা 27% বেশি বেজ ওয়ার্ডের কোয়ান্টিটি থেকে। বুঝতে পারছেন? জি স্যার, মানে দুইটার ধারণা প্রায় সেম আসছে স্যার। দেখেন না এই যে আপনি ওই যে প্রবলেমটার দিকে তাকান না, প্রবলেমটা কি? স্যার আমরা এগুলো আমাদের বাস্তব জীবনে স্যার কিভাবে ডিসিশন ইয়ে করবো স্যার? বুঝলাম না, বলেন। আমাদের বাস্তব জীবনে আমরা প্রয়োগ করব কিভাবে স্যার এটা? বাস্তব জীবনে প্রয়োগ এগুলো হচ্ছে ধারণা, যে ওই যে কোম্পানিতে কাজ করতে গেলে যেগুলো যে গত বছরের তুলনায় এই বছরের অবস্থাটা কি সেটা জানার জন্য, বিশেষ করে যে ইনফ্লেশন আসছে, এরপরে যে প্রাইস ইনফ্লেশন যেটা আসছে, এইটাই আস্তে আস্তে এইগুলো ক্যালকুলেশন করেই তো আমরা আসলাম। এখানে অঙ্কটা দেখেন, কোয়ান্টিটি ছিল এ আইটেমে 7 হয়ে গেল 10, এটা ছিল 12 হয়ে গেল 15, সি আইটেমটা সমান থাকলো, তাহলে কম্বাইন্ড ইফেক্টটা কি? খালি তো এইটা ভাগ করে দিলে হবে না, এর সাথে আমার ওয়েট আলাদা আছে। দেখা যাচ্ছে যে এইটার দাম যা ছিল মনে করেন 85 টাকা, এটা 68 টাকা, এটার 45 টাকা, তাহলে টাকা এবং পরিমাণ দুটোকে একসঙ্গে মিক্স করলে পরে দাঁড়াচ্ছেটা কি সেইটা বলবো, সেইটার ইনফ্লেশন বা বেড়ে গেল 27%। ঠিক আছে? জি স্যার। 127 মানে 27%। তার মানে আপনি যদি ওই তিনটে জিনিসই ওই বছর এবং এই বছর কিনে থাকেন, তাহলে আপনার এই বছরে ওই পরিমাণগত এবং মূল্যগত ইফেক্টটা দিয়ে আপনাকে 27 টাকা বেশি খরচ করতে হয়েছে 100 টাকায়। মানে তিনটার ইফেক্টই স্যার এখানে আছে 27-এ। হ্যাঁ মানে স্যার মানে তিনটা কম্বাইনে এত 27% বেড়ে গেছে। হ্যাঁ, দুইটা কোয়ান্টিটি এন্ড প্রাইস। ইনফ্লেশনটা কি? ইনফ্লেশনের বাংলা কি? মুদ্রাস্ফীতি। প্রত্যেক মাস শেষে দেখবেন এই মুদ্রাস্ফীতি মাস শুরু হলো না, এই যে আর একদিন দুই দিনের ভিতরে দেখবেন যে মে মাসের তুলনায় এপ্রিল মাসের তুলনায় মে মাসে ইনফ্লেশন কত হলো। তার মানে ওই কত পার্সেন্ট জিনিসের দাম বাড়ছে। মেতে ভ্যালু কমে যাওয়া স্যার, হ্যাঁ মুদ্রার ভ্যালুটা কমে যাওয়া আর কি। হ্যাঁ, ওই জিনিসের দাম বাড়া মানেই তো মুদ্রার ভ্যালু কমে যাওয়া। The construction of the retail index আর রিটেল প্রাইস ইন্ডেক্স কিন্তু আবার অন্য জিনিস। এখানে ওই এটা হচ্ছে প্রাইস ইন্ডেক্স বলতে বা রিটেল প্রাইস ইন্ডেক্স ইনফ্লেশন ওই একই বোঝায় যে অনেকগুলা কমোডিটিকে কনসিডার করা হয় যেগুলো আমাদের বেশি দৈনন্দিন জীবনে কাজে লাগে। চাল ডাল থেকে শুরু করে এরকম আমাদের বেশিরভাগ কাজে লাগে এই জিনিসগুলোকে ধরে তারপরে এই ইন্ডেক্সটা বের করা হয়। The retail price index is compiled and published monthly. আমাদের দেশেও তাই, যে বর্তমানে কাল পরশুর ভিতরে হয়তো পেয়ে যাবেন। ব্যাপারে খেয়াল করুন। It is as far as possible a relative index with current expenditure as weights. The selection of items, এই যে বললাম না যে অনেকগুলো কমোডিটি নিয়ে তারা এটা কনসিডার করে। Selection of items for inclusion in the index and the weighting given to each item is largely determined by a massive government survey called the Family Expenditure Survey. আমাদের বাংলাদেশ স্ট্যাটিস্টিক্স এটা করে। তারপরে ফ্যামিলি এক্সপেন্ডিচার সার্ভে। ফ্যামিলি এক্সপেন্ডিচার সার্ভে ডাজ নট কভার ভেরি রিচ টপ 4% of the population or very poor. যারা এই যে সরকারের দয়ায় বেঁচে থাকে এদেরকে ইনক্লুড করে না। অর্থাৎ মোটামুটি মধ্যবিত্ত শ্রেণী বা উচ্চ মধ্যবিত্ত শ্রেণী বা নিম্ন মধ্যবিত্ত শ্রেণী তারা সচরাচর যে সমস্ত জিনিস ব্যবহার করে তাদেরকে বিবেচনায় নিয়েই এই ফ্যামিলি এক্সপেন্ডিচার ইন্ডেক্স করা হয়। যারা খুবই ধনী একদম টপ ক্লাস তাদেরকে এখানে নেওয়া হয় না, কারণ তাদের ওই এক্সপেন্ডিচারের ফ্যাশনটা একটু অন্যরকম। আর একেবারে যারা সরকারি সাহায্য সহযোগিতায় বেঁচে থাকে তাদেরকেও বিবেচনা করা হয় না। The relative price index is the measure of price inflation. It is called the price inflation, যেটা আমরা বলি যেমন এইটা এখন 6% এর কম 5% এর বেশি আমাদের দেশে বেশ কয়েক বছর যাবত এইটাই হয়ে আসছে।
এরপরে আছে এক্সাম্পল, এবং আমার মনে হয় বাকি আর কি আছে একটু দেখে নিই। সবগুলো আচ্ছা, এখানে আবার দুটো স্লাইড, এগুলো দরকারও নাই। তা এইগুলোই আমার যেগুলো আছে, কয়েকটা এক্সাম্পল আছে। আমরা নেক্সট ক্লাসে এই এক্সাম্পল গুলো একটু চোখ বুলিয়ে যে চ্যাপ্টারটায় চলে যাব, সেটা হচ্ছে রিলেশনশিপস বিটুইন ভেরিয়েবলস। ঠিক আছে? ওকে স্যার। স্যার একটা কোশ্চেন ছিল হ্যাঁ বলেন। স্যার, হচ্ছে আমাদের দেশে যে মানে সব দেশে যে গ্রোথ রেটটা ক্যালকুলেট করা হয়, যে জিডিপি গ্রোথ রেট, এটা কি স্যার বেজ এর সাথে তুলনা করা হয় নাকি আগের বছরের সাথে তুলনা করে? আগের বছরের তুলনায়। মানে এবার যদি জিডিপি রেট যদি 5 হয় তাহলে আগের বছর থেকে 5% বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ, আগের বছরের যে জিডিপি ছিল সেই তুলনায় 5% বাড়ছে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আমার স্যার এই বাংলাদেশে যেরকম আমাদের এই দেশে যেমন স্যার মুদ্রাস্ফীতি হচ্ছে, উন্নত দেশগুলো কি এরকম স্যার হচ্ছে? এরকম না, উন্নত দেশগুলোতে মুদ্রাস্ফীতি খুবই কম হয়, খুবই কম হয়। এটা অনেক সময় লেস দ্যান 1% এরকমই বেশি দেখা যায়। আবার অনুন্নত দেশে তো এটা মুদ্রাস্ফীতি খুব বেশি হয়ে গেলে তো সেটা সামাজিক এবং সরকার পরিবর্তনেরও কারণ হয়ে দাঁড়ায়। বস্তায় করে টাকা নিয়ে যায় জিনিস কেনা লাগে। স্যার ইনফ্লেশন রেট তো স্যার অনেক দেশে, একটা বই দেখেছিলাম স্যার, হচ্ছে ওরা মানে স্যার রাখে স্যার 2 থেকে 3 এর মধ্যে রাখে, যেমন ইংল্যান্ড, ইন্ডিয়া। ওইটা রাখে মানে এটাও একটা ফিনান্সিয়াল ফিসক্যাল পলিসির একটা অংশ। ইনফ্লেশন কিছুটা থাকা ভালো। জি স্যার। ইনফ্লেশনের বিপরীত হচ্ছে ডিফ্লেশন, জিনিসের দাম কমে যাওয়া। এইটাও অনেক জায়গায় হতে পারে, দু একটা জায়গায়। স্যার ইনফ্লেশন হলে তো জিনিসের দাম স্যার বাড়ে, কমবে স্যার? কমতে পারে। যেমন মনে করেন যে এবার দেশে এত পরিমাণ ধান উৎপন্ন হলো যে চালের দাম কমে গেল আগের বছরের তুলনায়। আর ওই তো স্যার মরে তো হচ্ছে মধ্যবিত্তরা। কমলে ভালো না বেশি করে কিনা যাবে? এইটা ডিপেন্ড করে। কমলে ভালো না, কমলে পরে কৃষকের মাথায় হাত। স্যার ওই তো সমস্যা তো হলো কৃষকদের আসছে মধ্যবিত্ত। হ্যাঁ, এইটাই ব্যালেন্স করাটাই তো মেন কাজ। এইটা ব্যালেন্স করাই মেন কাজ। আর একটা হচ্ছে যে দাম বেড়ে গেলে পরে এই বাড়তি দামটা আসলে কার পকেটে গেল? আমাদের দেশে কৃষকদের পকেটে খুব কম যায়, তাই এলো মধ্যস্বত্বভোগীদের পকেটে। এইটা একটা খারাপ লক্ষণ। জি স্যার, জি। আপনি যান রাজশাহীর আমবাগানে, চাঁপাইনবাবগঞ্জের আমবাগানে যান, আম কত করে বিক্রি হচ্ছে, ঢাকায় কত বিক্রি হচ্ছে, আকাশ পাতাল ফারাক। তাহলে কৃষক তো এটা পাচ্ছে না, যে চাষ করছে সে তো পেল না, তাই না? এই জন্য সরকারের কিছু মেজান নিতে হয়। এই যে এখন চাইছে ম্যাঙ্গো ট্রেন, ম্যাঙ্গো এক্সপ্রেস চালু করছে না? জি স্যার। এগুলো গভর্নমেন্টের মেজার, যে গ্রুপটা উৎপাদন করলো তারা যদি ডিসকারেজ হয়ে যায় তাহলে তো উৎপাদন কমে যাবে। অতএব তাদেরকে কিভাবে সরকার উপকার করতে পারে, এগুলো হচ্ছে সেইটা। ঠিক আছে, থ্যাংক ইউ অলরেডি। জি স্যার, ওকে স্যার।